স্নিগ্ধ বিষ লিখেছেন সানজিদ আক্তার মুন্নি, কণ্ঠে জান্নাতুল ফিরদাউস। পর্ব সংখ্যা 55। অন্ধকার বেলকনির এক কোণে বেতের সোফায় গুটিসুটি মেরে বসে আছে নাজা। সে একদম নিথর নিশ্চুপ হয়ে বসে আছে। দেখলে মনে হবে রক্ত মাংসের কোনো মানুষ নয়, বরং দক্ষ ভংস্কর হাতে গড়া এক প্রাণহীন পাষাণ মূর্তি। তার ভেতরের প্রলয়ঙ্করী ঝড়ের কোনো শব্দ বাইরে আসছে না, শুধু চোখের কোণে ছাপিয়ে অবিরাম নেমে আসছে তপ্ত অশ্রুধারা। গাল বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে বক্ষ পিঞ্জিরায়। বুকের ঠিক মাঝখানে কে এক নামহীন লৌহ কঠিন মুঠিতে চেপে ধরেছে। শ্বাস নিতে গেলেও বুকটা তীক্ষ্ণভাবে ব্যথায় মোচড় দিয়ে উঠছে তার। রাত তখন 10টা ছুঁই ছুঁই। আকাশের রূপ আজ বড় ভয়ঙ্কর। মনে হচ্ছে যে কোনো মুহূর্তে আকাশটা ভেঙে পড়বে পৃথিবীর বুকে। অনেকক্ষণ ধরেই বিদ্যুৎ নেই। গোটা বাড়িটা এক জমাট বাঁধা দমবন্ধ করা অন্ধকারে ডুবে আছে। সেই নিথর ছিদ্র অন্ধকার চিরে হঠাৎ হঠাৎ নেমে আসছে বিজলির অন্ধকারী তীক্ষ্ণ আলো। টস টস কান ফাটানো সেই শব্দে গোটা আকাশ আর পৃথিবী থরথর করে কেঁপে উঠছে। বিদ্যুতের এই এক পলক আলোয় নাঝার ফ্যাকাশে অশ্রুসিক্ত মুখখানা স্পষ্ট হয়ে উঠেছে। আর পরক্ষণেই তা আবারও হারিয়ে যাচ্ছে অতল অন্ধকারে। হিমশীতল বুনো বাতাস সজোরে ঝাপটা মারছে তার মুখে, এলোমেলো করে দিয়ে যাচ্ছে তার রুক্ষ চুলগুলোকে, কাঁপিয়ে তুলছে তার রুগ্ন দুর্বল শরীরটাকে। কিন্তু নাঝার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে বসে আছে এক বিধ্বস্ত লতার মতো। সে লতা ভয়ঙ্কর কালবৈশাখী আঘাতে শেকড় সহ মাটিকে তুলে ফেলতে পারে, তবুও মাটির মায়ায় কোনো মতে টিকে আছে প্রকৃতির এই তাণ্ডব লীলায়। যে শূন্য দৃষ্টিতে দেখছে বটে, কিন্তু তার অবচেতন মনে জাগে এর চেয়েও বহুগুণ ভয়ঙ্কর এক তাণ্ডব আজ বয়ে গেছে তার নিজের জীবনের ওপর দিয়ে। তার পেটে তিলে তিলে বেড়ে ওঠা এই ছোট প্রাণটাকে তার রাখতেই হবে। এ আর কোনো ইচ্ছাধারী বিষয় না, নয় কোনো মাতৃত্বের স্বাভাবিক চাওয়া। এ এক বাধ্যতা। মাত্র কিছুক্ষণ আগের কথা। বিবিজান, দাদাজান, ওয়াসেস, ইয়াদ সবাই দল বেঁধে এসেছিল তার ঘরে। তাকে হুমকি দিয়ে গেছে তারা। বিবিজান বলেছেন যদি পেটের বাচ্চার একটাও ক্ষতি করে সে তালহা আর তার ছোট চাচুর লাশ ফেলে দিবে, তিনি জিন লাগিয়ে দিবেন তার প্রিয়জনদের পেছনে। প্রথমটাই নাঝার বিশ্বাস করেনি। মুখের চাপা ঘৃণা তাচ্ছিলই সে প্রতিবাদ করেছিল। এটা সস্তা কুসংস্কার দিয়ে তাকে ভয় দেখানো যাবে না। কিন্তু বিবিজান থামেনি। তিনি একে একে এমন সব অকট্য প্রমাণ সামনে তুলে ধরেছেন যে পাই টু পাই। আরও বলেছেন কালো জাদু করে মেরে ফেলবে তার আপনজনদের। একে একে সব লাশ পড়বে তার চোখের সামনে। নিজের চোখে নিজের মাস্টার চাচুর গলা কাটা লাশটা দেখেছে সে। আপনজনদের এমন বিভৎস মৃত্যু আর সইতে পারবে না। তাই এক প্রকার বাধ্য হয়ে মাথা নুইয়ে সে মেনে নিয়েছে অভিশপ্ত শর্ত। তবে সেও বিনা যুদ্ধে হার মানেনি। জুড়ে নিয়েছে নিজের একটি শর্ত। বাচ্চা হওয়ার ঠিক 6 মাস পরই তৌসি তাকে তালাক দিয়ে দিবে, চিরতরে মুক্তি দিবে তাকে এই দম বন্ধ করা বন্দিশালা থেকে। তৌসির অবশ্য সে কথায় হ্যাঁ বলেনি, টু শব্দটিও করেনি। বিবিজান দম্বিক হয়ে বলেছিলেন তৌসিরের হয়ে। ও সময় পুরোটা তৌসির ঠিক পাশে দাঁড়িয়েছিল, নিথর নির্বাক এক পাথর খোদাই করা মূর্তির মতো। একটা শব্দ তার মুখ থেকে বের হয়নি। নাজা বারবার তার দিকে আর চোখে তাকিয়েছিল। মনে হয়েছিল কাতর, আশা করছিল অন্তত একবার, শুধু একবার তৌসির ওর সামনে এসে দাঁড়াক, বলবে এভাবে ওকে ধমকিও না, ও তো নিজে ভেঙে পড়েছে। কিন্তু না, সেই সান্ত্বনার বাণী তার মুখ থেকে শুনতে পারেনি সে। উল্টো সে নীরব হয়ে শুনে গেছে তার পরিবারের এই জঘন্য কাজের সঙ্গ দেওয়া। অবশ্য তৌসিরের এই নীরবতার পেছনে অসহায়ত্ব আছে। তৌসির তার পা জড়িয়ে ধরে সন্তানের জন্য বলেছে, সন্তানের জানের জন্য। তবে নাজা রাজি করতে পারেনি। নিজের অনাগত সন্তানের প্রাণ বাঁচাতে শেষমেশ সে পরিবারের পক্ষে দাঁড়িয়েছে। বাবা হওয়ার আগে তৌসির এক পরাজিত অসহায় বাবা। সে নিজের সন্তানের জান নিয়ে স্ত্রীকে পর্যন্ত ছেড়ে দিতে বাধ্য হয়েছে। নাজার পরিস্থিতি আজ একই যে সে চাইলেও ফোন করে কাউকে নিজের এই বিপদের কথা বলতে পারবে না। বিবিজান নিষেধ করেছে তাকে। আর বিবিজান সেই কালো জাদুর কীট, অমানবিক এক হিংস্র ওই মহিলা। যা ইচ্ছা করতে পারেন। তার কথাই এতটুকু খিয়াফত হলেই তালভাই লাশটা পড়বে সবার আগে। কিভাবে সাহস করবে নাজা? তার সেই শক্তি কোথায়? আজ নাজা নিজেকেই তার একটা সুতোয় বাঁধা কাঠের বোতলের মতো মনে হচ্ছে, যাকে যেদিকে যে খুশি ঘুরিয়ে যায়।
তার প্রতিবাদের ভাষা আজ চিরতরে স্তব্ধ। লড়াই করার শেষে শক্তিটুকুও যেন তলিয়ে গিয়েছে। অন্ধকারে বসে বৃষ্টি খাওয়ালে ছাদ খেতে খেতে হঠাৎ করেই ডুকরে কেঁদে ওঠে সে। বুকের ভেতরে কাচের মতোই টুকটুকরো হয়ে ভেঙে পড়ে। কেন তার নিয়তি এত নিষ্ঠুর? মায়ের স্নেহে সে কোনোদিনও পায়নি, ভাইয়ের শাসন মাখা আদর আর তার কপালে জোটেনি। যাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছিল তাকে সে নিজের মনে করে ছুঁতে পারেনি। আর যার সঙ্গে শর্তের বেড়াচালে আটকে বিয়ে হলো, সেও তাকে ভালোবাসেনি, আগলে রাখেনি, বিপদের সময় একটিবারও তার ঢাল হয়ে দাঁড়ায়নি। সবচেয়ে বড় যন্ত্রণা হলো আজকে নিজের গর্ভের সন্তানকেও তার দুশমন ভাবতে হচ্ছে। যে সন্তানের অস্তিত্বের কথা ভেবে গতকাল রাতেও সে আনন্দে কেঁদে ভাসিয়েছিল, আজ সেই সন্তান তার বুকে দাউ দাউ করে চলতে থাকা এক দাবানল। প্রথমবার তালা ভাইয়ের প্রাণের স্পন্দন টিকিয়ে রাখতে তাকে এই বিয়ে বাধ্য হয়ে করতে হয়েছিল, নিতে হয়েছিল ছলনার আশ্রয়। আর এবার চাচাদের এবং তালা ভাইদের প্রাণের জন্য তাকে সেই পৃথিবীর সবচেয়ে বেশি ঘৃণা করবে যে মানুষটার সন্তানে কে নিজের পেটে ধারণ করতে হচ্ছে। নাজহা তৌসিরকে তার কৃতকর্মের শাস্তি দেওয়ার একমাত্র উপায় ছিল এই বাচ্চাটা নষ্ট করে দেওয়া। শেষ অস্ত্রটাও আজ তার হাত থেকে কেড়ে নেওয়া হলো। নাজা নিজেকে সামলাতে চায়, দু হাতে মুখ ঢেকে মন প্রাণে কান্না করতে থাকে, কিন্তু পারে না। চোখের সামনে আজ আর কোনো বাধা মানছে না। এতক্ষণে আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে। বৃষ্টির পাশলা তীব্র থেকে তীব্র হয়ে চোখে মুখে আছড়ে পড়ছে। নাজার শরীরটা বড্ড ক্লান্ত, ক্ষতবিক্ষত, সারা গা টনটন করছে, ব্যথা করছে আঘাতের স্থানে। সাথে অল্প বয়সে কনসেপ্ট করার শরীরটাও ভেঙে পড়েছে। প্রতিটা পেশি, প্রতিটা হাড় এই ধকলের প্রতিবাদ জানাচ্ছে। অথচ গতকাল রাতেই এক সুখের আবেশ ছিল তার মনে। তৌসির চাচির কাছ থেকে চুপি চুপি প্রেগনেন্সির কিট এনে বাথরুমে টেস্ট করেছিল সে। যখন দেখেছিল দুটো লাল দাগ স্পষ্ট হয়ে ফুটে উঠেছে, তখন তার দুটো চোখ ঝাপসা হয়ে এসেছিল। কিন্তু সেই চোখের পানি ছিল প্রাপ্তির, আনন্দের। সে ভেবেছিল সকালে বা বিকালে তৌসিরকে বলবে ডাক্তারের কাছে নিয়ে যেতে কনফার্ম হওয়ার জন্য। সে এও ভেবেছিল হয়তো এই ছোট প্রাণটা তৌসিরকে বদলে দেবে, কিন্তু না। সব খুশি, সব স্বপ্ন এক রাতের ব্যবধানে বিভীষিকাময় রূপান্তরিত হয়ে গেছে। নাজহার বসে থাকতে পারে না, ধীরে ধীরে সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। ও দুর্বল পা দুটো থরথর করে কাঁপছে, শরীরটা টলমল করতে করতে মাতালের মতো বেলকনির লোহার রেলিংয়ে শক্ত করে খামচে ধরে কোনো মতে নিজেকে সামলে নেয় সে। অতঃপর ধীর কদমে ক্লান্ত পায়ে অন্ধকার ভেদ করে নিজের রুমের ভেতরে প্রবেশ করে। ঠিক তখন এই দরজা ঠেলে একটা টর্চ লাইটের হলুদ আলো প্রবেশ করে ঘরের ভেতর। আলো রেখাটা প্রথমে মেঝেতে, তারপর ধীরে ধীরে উপরে উঠে আসে। তার হাতে খাবারের ট্রেটা নিয়ে দরজার মুখে দাঁড়িয়ে আছে তৌসির। নাচে একবারও তাকায় না তৌসিরের দিকে, একবারও না, মানে একবার না। তার শরীর ভাষায় এমন এক উপেক্ষা যাকে মনে হচ্ছে তৌসিরের নামে কোনো মানুষের অস্তিত্বই পৃথিবীতে নেই। সে নিঃশব্দে বিছানায় এক কোণে বসে পড়ে। তৌসির ধীরে ধীরে এগিয়ে আসে নাজার সামনে, খাবারের ট্রে নামিয়ে রেখে খুব ছোট্ট করে, প্রায় ফিসফিস করে কাঁপা কণ্ঠে বলে, খাবারটা খেয়ে নে। কথাটা শেষ হতেই না হতেই বাইরে ঠিক তখনও আবারও এক কান ফাটানো শব্দের বিজলি চমকায়। সে এক ঝলক তীব্র নীলচে আলোয় দুজনেই মুহূর্তেই স্পষ্ট হয়ে ওঠে। নাজা খুব ধীরে, অসম্ভব ধীর গতিতেই নিজের ডান হাতটা বাড়ায়, সামনে প্লেটটা তুলে নেয় নিচের কোলে। তার জীর্ণ আঙুল থরথর করে কাঁপছে। নায়কে ঠিক কাঁপা বলা যায় না, মনে হচ্ছে প্রাণহীন কাঠের কয়েকটা টুকরো ভুল করে কোনো জাদু বলের নিচ থেকে নড়ে চড়ে উঠেছে। প্লেটের ওপর ভাতের ধবধবে সাদা স্তূপ, পাশে রাখা তরকারি থেকে কুণ্ডলি পাকিয়ে ওঠা হালকা গরম ধোয়া, আর সেই ধোয়ার ভেতর দিয়ে উঠে আসা মশলার গ্রান, সব কিছু মিলিয়ে নাজা নাকে এসে লাগতে অদ্ভুত এক ভ্রমির উদ্গ্রহকারী গন্ধ, স্পষ্ট এক বিষের মতোই গন্ধ। নাজার কাছে এখন আর এক কোনো সাধারণ খাবার নয়, এটা হলো হলাহল বিষ। তাও ওকে এটা গিলতে হবে, কারণ তার এই অভিশপ্ত লাঞ্ছিত শরীরটা এখনো পৃথিবীতে টিকে আছে। আর নির্লজ্জের মতো একগুঁয়েমির সাথে সে শুধু বেঁচে থাকার অভিনয় করে যাচ্ছে। এক লোকমা ভাত তুলতেই নাছা আবারও মুখের ভেতর পুরে দেয়, দাঁত দিয়ে চিবায় না পর্যন্ত। মৃত মানুষের মতো গিলে ফেলার চেষ্টা, কিন্তু
ভাতের দলাপাকা গলার কাছে এসে আটকে যায়, ধারালো মাছের কাঁটার মতোই বিঁধে যায় সেখানে, কোনোভাবে আর নিচে নামতে চায় না। নাজা শক্ত করে চোখ বুজে এক ঢোক পানি গিলে নেয়, অতপর এক প্রকার জোর করেই খাবারটা নামিয়ে নেয় পাকস্থলিতে। এরপর আবারও এক লোকমা ভাত মুখে নেয় সে, আবারও এক ঢোক পানি খায়, তারপর আবারও এক লোকমা নিয়ে গিলে নেয়। তাকে দেখে মনে হবে হয়তো কোনো অদৃশ্য সুতোয় বাঁধা এক কাঠের যান্ত্রিক পুতুল, শুধু প্রোগ্রাম করা নির্দিষ্ট নিয়মের সেই তার কাজ করে যাচ্ছে। সম্পূর্ণ প্রাণহীন এবং অনুভূতিহীন এক অস্তিত্ব হাতের ওপরে উঠছে, মুখে খুলছে, গলাতে খাবার নামছে, সব কিছু একদম ঠিকঠাক চলছে, শুধু সেই যান্ত্রিক কাঠামোর ভেতরে আসলের মানুষটাই মরে ভূত হয়ে গেছে। তৌসির একদৃষ্টে তাকিয়ে আছে নাজার দিকে, তার সেই দৃষ্টি একেবারে শূন্য এবং নিষ্প্রাণ, বুকের ভেতরে তীব্র হাহাকারে খাকা করে যায়। মনে হচ্ছে নিষ্ঠুর কোনো যন্ত্রেও তার বুকের ভেতরে সবকিছু ধারালো নখ দিয়ে খুবলে খেয়ে ফেলেছে। সেখানে রেখে গেছে শুধু এক ধুধু নিরাশ প্রান্তর, সেখানে এক ফোঁটা প্রাণের চিহ্ন আর অবশিষ্ট নেই। নাজার কালচে সবুজ টানা চোখ দুটো তার তাজা রক্ত জবার মতো লাল হয়ে আছে, অঝরে কান্নায় ফুলে ঢোল হয়ে আছে। তিলোলোকমা মায়াবী মুখশ্রী, চোখের নিচে গাঢ় কালশিটে দাগ, মনে হচ্ছে কেউ অযত্নে আঙুল দিয়ে কালো কাজল লেপটে দিয়ে গেছে সেখানে। কালো কাজল লেপটে দিয়ে গেছে সেখানে। চোখ দুটো একদম শুকনো এবং ফেটে চলছে। তৌসিরের মনে হচ্ছে তার সামনে বসা এই বিপর্যয় মানুষটা আর তার সেই পুরনো নাজা নেই। এটা শুধু এক মানুষের শূন্য খলস। নাজার ভেতরে তাজা প্রাণটা কোথায় চিরতরে হারিয়ে গেছে, আর পেছনে ফেলে রেখে গেছে নিষ্পাপ এক পাথরের মূর্তিটাকে। আর একটি জীবন্ত মানুষ এভাবে পাথর হয়ে ওঠার পেছনে যে মানুষটি পুরোপুরি দায়ী, সে আর কেউ না, সে নিজে। তৌসির শিকদার সে নিজেই। তীব্র আফসোসে তৌসিরের বুকের ভেতরে দাবানলের আগুনে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, অনুশোচনার যন্ত্রণায় ভেতরটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে প্রতিনিয়ত। কিন্তু এখন আর এসব ভেবে কী লাভ হবে? তাদের দুজনের মাঝে যে বিশাল দূরত্ব ইতিমধ্যে গড়ে উঠেছে তা 1000 কোটি মাইল আলোকবর্ষেরও বেশি। যে মানুষ একবার মাঝখান থেকে দুভাগে ভেঙে যায় সে কখনো পথে আর ফিরে আসে না, যে পথ আর কোনোদিনও এক মোহনায় এসে মিলে না। তৌসির এখন এই নির্মম পরিণতি মেনে নেওয়া ছাড়া আর কোনো কিছু করার নেই, শুধু নিজের জমানো আগুনে দগ্ধ হওয়া ছাড়া তার কোনো উপায় নেই। নিঃশব্দে এবং ধীরে ধীরে ভেতরে থেকে পড়ে ছাই নিমিশে যাওয়াই এখন তার একমাত্র নিয়তি। নাজার এই যন্ত্রের মতো নির্বিকার ভঙ্গিতে খাবার গিলতে চলার মর্মান্তিক দৃশ্য দেখে তৌসির আর সহ্য করতে পারে না। বুকের গহীন থেকে একটা চাপা গোঙানি জেগে উঠল তার, কিন্তু গলার কাছে এসে কোনো মতে আটকে গেছে সেটা। নিজের ভেতরে সবটুকু সাহস একত্রিত করে অত্যন্ত নরম এবং আলতো গলায় বলল, এত জোর করে না খেলেও হবে। ভাত খেতে যদি না পারিস বল, অন্য কিছু নিয়ে আসি। তার প্রশ্নে ঘরের ভেতরে কোনো উত্তর ধ্বনিত হয় না। নাজা কথাগুলো কানেই তোলে না। নাজা শুনেছে, কিন্তু সামনে বসে এই অপরাধীর অস্তিত্বটুকু তার কাছে আর অনুভবের যোগ্য বলে মনে হয় না। তার কাছে এখন এই ঘরে তৌসির শিকদার নামে কোনো মানুষের অস্তিত্ব নেই। সে বসে আছে শুধু একটা কালো ছায়া, তীব্র ঘৃণা এবং জীবন্ত প্রতিচ্ছবি। সে নিজের মনে অবলীলায় আরেকটা লোকমা মুখে তুলে নেয়। তার হাবভাব এমন যেন পাশে কোনো মানুষ নেই, যেন কথাগুলো ভেসে আসছে বহুদূর কোনো পরিত্যক্ত রেলওয়ে স্টেশনের ফাঁকা প্ল্যাটফর্ম থেকে। তৌসির এক বুক ভারী নিঃশ্বাস ছাড়ে, তারপর ধীরে বিছানায় উঠে দাঁড়ায়। ভারী পা জোড়া টেনে নিয়ে সে খাটপাশি ড্রয়ারের কাছে যায়, সেখান থেকে বের করে আনে ব্যথার ওষুধের পাতা এবং ক্ষতের মলম রাখা ছোট কৌটাটা। নাজের সামনে রাখা ট্রেতে একে একে সাজিয়ে রাখে সে, অতঃপর আস্তে করে সাবধানে প্লেটটা নাজের হাত থেকে নামিয়ে নেয়। বলে, ওষুধ খাও, জোর করে খেতে হবে না। নাজে এবারও সম্পূর্ণ নিরুক্ত, অবিকল যন্ত্রের মতো পানির বাটিতে নিজের হাতটা ধুয়ে নেয়, তারপর আগে নেয় যান্ত্রিক ভঙ্গিতে ওষুধগুলো গিলে ফেলে। তার মুখে কোনো প্রশ্ন নেই, ঠোঁটে কোনো প্রতিবাদ নেই, বুকে নেই কোনো অভিযোগ। পৃথিবীতে বেঁচে থাকাটাই আজ নাজার কাছে একটি যান্ত্রিক প্রতিক্রিয়া, ঠিক দম দেওয়া পুতুলের মতো। যতক্ষণ দম আছে শুধু ততক্ষণ সে বাঁচবে। তৌসির আর কোনো কথা না বাড়িয়ে ট্রেটা হাতে নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে যায়। নাজার বুকের ভেতর এতক্ষণ
ধরে পাথর চাপা দিয়ে রাখলেও কান্নাটা বাদ মানে হাড়মড় করে শব্দ ভেঙে পড়ে সে। দুহাতে নিজের মুখ শক্ত করে চেপে হু হু করে ফুঁপিয়ে কেঁদে ওঠে ও। তার এই পাগলামি গগনবিদারী কান্নাটুকু শুধু গলা থেকে আসছে না, তার জন্ম নিচ্ছে শরীরের প্রতিটি কোষ থেকে আলাদা আলাদা ভাবে। তার মস্তিষ্কের প্রতিটি স্নায়ু অবিরাম চিৎকার করছে তীব্র প্রতিবাদ, তীব্র ব্যথা ও দুঃসহ যন্ত্রণায়। বিছানার বালিশটা দুহাতে মুঠো করে চেপে ধরে নাচা, দাঁত দিয়ে সজোরে কামড়ে ধরে বালিশের কাপড়টা, যাতে কান্নার শব্দ এক ফোঁটাও কোনোভাবে ঘরের বাইরে না যেতে পারে। তার মনে হয় এই মুহূর্তে যদি একটা ধারালো ছুরি নিজের হাতের কাছে পেত, তবে নির্দ্বিধায় সেটা দিয়ে নিজের গলায় চালিয়ে দিত, চিরতরে শেষ করে দিত এই অভিশপ্ত কলঙ্কিত অস্তিত্ব। সারা শরীর দাউ দাউ করে জ্বলছে তার। এই জ্বালানি শুধু শারীরিক ব্যথা নয়, বরং এর চাপা ক্রোধ আর ভয়ঙ্কর প্রতিশোধের আগুন। এমন লেহিয়ান আগুন যা পৃথিবীর কোনো মানুষের নিভবে না, এক দীর্ঘ সময়ের স্রোতে শীতল হবে না। বেশ কিছুক্ষণ সময় কেটে যায় এইভাবেই। কাঠের দরজার ঠেলে তৌসির আবারও ঘরে ঢোকে। ঘরে পা রাখতে তার চোখ যা দেখে তা দেখে বুকের ভেতরটা আরেকবার অদৃশ্য কোনো নিষ্ঠুর হাতের থাবলায় খামচে ধরে। নাজা বিছানার একদম এক কোণে গুটিসুটি মেরে শুয়ে আছে, গলা পর্যন্ত টেনে দিয়েছে মোটা কাঁথাটা। তার মুখ ফেরানো উল্টো দিকে দেওয়ালের দিকে, আর তাদের দুজনের শোয়ার জায়গা ঠিক মাঝে সীমান্ত প্রাচীরের মতো একটা কোলবালিশ। এটা একটা বালিশ নয়, এটা একটা আলিঙ্গনের সীমানা, ইস্পাতের তৈরি এক দুর্ভেদ্য প্রাচীর, এক নিঃশব্দ কঠিন ঘোষণা। আপনি আমার কাছে আসবেন না, কোনোভাবেই ছবেন না আমাকে। তৌসির আরও একটা দীর্ঘশ্বাস ফেলে, অনেক লম্বা, ভারী, ঠিক পাথরের মতো কঠিন এক দীর্ঘশ্বাস। ফ্যানার লাইটের সুইচ একসাথে নিভিয়ে দেয়। চোখের পলকে পুরো ঘরটা ডুবে যায় অন্ধকারে। শুধু জানালার পর্দার ফাঁক গলে চুইয়ে আসার সামান্য চাঁদের আলো এসে বিছানায় ঠিক এক পাশে সেই ম্লান রূপারি আলোয় না যায়। শুয়ে থাকা শরীরটা রেখে আবছাভাবে দেখে, মনে হয় শুয়ে থাকা ব্যথার মূর্তি, এক জীবন্ত বিষাদময় শোকগাথা পড়ে আছে সেইখানে। ডয়ার থেকে ক্ষতের মলমের কৌটাটা হাতে নিয়ে তৌসির বিছানায় ওঠে। ধীর পায়ে এক সংবোধনে সে নাজার দিকে এগোতেই, তবে মাঝখানে রাখা সেই সীমানার কোলবালিশ সে বেরোয় না, বরং সেটার একপাশে রেখেই নিজের জায়গায় বসে পড়ে। অতঃপর থরথর করে কাঁপতে থাকা আলতো হাতে নাজার বাহুতে স্পর্শ করতেই ডাকে, নাজা, মলমটা লাগিয়ে দেই। ড্রেসটা একটু খুলতো। তৌসিরের হাতের উষ্ণ স্পর্শে শরীরে পেতেই নাজা সর্বাঙ্গে 10,000 ভোল্টের এক বিদ্যুৎ খেলে যায়। এক প্রলয়ঙ্করী ঝাটকায় বিছানা থেকে উঠে বসে সে। তারপরে হিংস্র, প্রায় ক্ষিপ্ত পশুর ন্যায় জোরালো ধাক্কায় তৌসিরকে ছিটকে সরিয়ে দেয় নিজের কাছ থেকে। এতে তৌসিরের হাতের মলমের কোটাটা ছিটকে গিয়ে বিছানা থেকে অনেকটা দূরেই পড়ে। পর মুহূর্তে তীব্র আক্রোশে চিৎকার করে ওঠে, নাজা, আমার শরীরে একদম হাত দেবেন না, আপনাকে আমি প্রচণ্ড ঘৃণা করি। ঘৃণা লাগে আপনাকে, আপনার ছোঁয়াকে আমি আর ঘৃণা লাগে। আমার সমস্ত শরীর রিরি করে ওঠে। আমার মনে হয় নোংরা কোনো পোকা বসে আছে আমার এই জায়গায়। তৌসির কথাগুলো শুনে স্থির হয়ে যায়। ওর বাড়ানো শূন্য হাতটা আটকে আছে। ও নিজের আঙ্গুলটুকু মুঠো করে নিয়েছে, আবারও সোজা করে খুলতে পারছে না। নাজার বলা কথাগুলো কান দিয়ে ঢুকলেও সোজা আঘাত করেছে তীরের ফলার মতো বুকে। তীক্ষ্ণ, রক্তাক্ত, এক প্রাণহীন বিষাক্ত সেই তীর। বেশ কিছুক্ষণ বোবা হয়ে বসে আছে তৌসির। তারপর আস্তে আস্তে হাত বাড়িয়ে দূরে গড়িয়ে যাওয়া মলমের কোটাটা তুলে নেয়। সেটা নাজার দিকে নিঃশব্দে এগিয়ে দেয়। ওর গলাটা এখনো কাঁপছে, তাও নিজের কণ্ঠস্বরটা স্বাভাবিক আর সংযত রাখার আপ্রাণ চেষ্টা করে বলে, এটা লাগা, তোর হাত দিয়ে তুই নিজে লাগিয়ে নে তাহলে। নাজা তৌসিরের দেওয়া কোটাটা নেওয়ার জন্য হাত বাড়ায় না। মলমের কৌটাটা অযত্নে পড়ে থাকে দুজনের ঠিক মাঝখানে, সে সীমানায় বালিশটার ওপর। এই ভয়ঙ্কর মুহূর্তে এক টুকরো নীরব সাক্ষী। এই নীরবতা জমে যাওয়ার সময় ক্ষোভে নাজার ফাটা ঠোঁটে দুটো থরথর করে কেঁপে ওঠে সে। তার টানা টানা কালচে সবুজ নয়ন জোড়ায় চাঁদের আলো পড়ে চিকচিক করে ওঠে, কিন্তু সেটা জমানো অশ্রু না, সেটা লেলিহান আগুনের ফুলকি। কালকুট বিষ কখনো গলায়ও বলে, আমি আপনাকে নিজের চেয়েও বেশি ঘৃণা করি তৌসির শিকদার। আপনি আমার সাথে যে জঘন্য কাজ করেছেন, তারপর কোন মুখে আপনি আমার সামনে এসে কথা বলছেন? কোনভাবে সাহস পান আপনি? তৌসির পলক্ষীন দৃষ্টিতে তাকিয়ে থাকে নাজার মুখের দিকে। এই সেই মুখে নেয় সে মুখে সবসময় তৌসির দেখতো, ফুটে তুলতো
লাজুক হাসি। সেই মুখে আজ কি দেখছে, আর সেই একই মুখ আজ শুধু ঘৃণায় এক জীবন্ত মূর্তি ধারণ করেছে। তৌসি নিরলস গলায় বলে, আমার দোষ আমি পুরোপুরি মানি, কিন্তু আমার করা দোষের শাস্তি তুই নিষ্পাপ সন্তানকে দিবি। ও কি শুধুই আমার সন্তান? তোর পেটের সন্তানকে তুই কোনোভাবে তোর পেটে রাখতে চাস না। কত আকুতি মিনতি করলাম, তোর কাছে কিছু শুনলি না তুই। তারপর বিবিচান তোকে তোর আপনজনের ভয় দেখানো ছাড়া আর কোনো উপায় খুঁজে পায়নি। আর আমার বিশ্বাস কর, আমারও কখনো আর কিছু করার ছিল না। তৌসির কথাগুলো শেষ করতে না যায় হঠাৎ করে শব্দ করে হেসে ওঠে, তীক্ষ্ণ ধারালো এক রক্ত ঝরানো হাসি। সে হাসি চামড়ার চাবুকের মতোই সপাং করে আছড়ে পড়ে তৌসিরের উন্মুক্ত বুকে। নিমিষে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় যেন বেচারার বুকের ভেতরটা। শেষ ভরসাটুকু তার ছিল ভরা অবজ্ঞ করেই সে হেসে থামিয়ে নাজা কঠিন স্বরে বলে, আপনার কি মনে হয় এই অশুভ সন্তানকে আমি আমার পেটে সযত্নে ধারণ করে রাখবো? আপনজনের ভয় দেখালে আমি বাধ্য হব তাকে রাখতে? এই পশুর বাচ্চাকে আমি কোনোদিন আমার গর্ভে রাখবো না তৌসি শিকদার, কিছুতেই রাখবো না। আজ হোক বা কাল এই নোংর অস্তিত্ব আমার পা বেয়ে দূষিত রক্ত হয়ে মাটিতে গড়িয়ে পড়বে। আপনি শুধু নিজের চোখে দেখে নেবেন, এই অযাচিত সন্তানের একদম জানাজাহীন মৃত্যু হবে, ঠিক যেমন নির্মম মৃত্যু আমার চাচুর হয়েছিল। কথাগুলো শুনে তৌসিরের বুকের ভেতর তীব্র হাহাকার ওঠে, এক আনামা ধ্বংসস্তূপের ঝড়। সে হাহাকার করে চিৎকার করে বাইরের পৃথিবী বেরিয়ে আসতে চায়, কিন্তু গলার কাছে সে দলা পাখি আটকে যায়। সে সম্পূর্ণ বিচল থাকে, ভাঙা গলায় জিজ্ঞাসা করে নাজাকে, আমার নিষ্পাপ বাচ্চাটা তো একদমই নির্দোষ, ও কিন্তু তোর পেটে একটুখানি ঠাঁই দেওয়া যায় না? ওর তো পৃথিবীতে কোনো দোষ নেই, ও তো এসবের কিছু জানে না। তাহলে নাজা বিষ খেয়ে বিষ হজম করার মতো করেই বলে, ওর কোনো দোষ নেই, শুধু এটাই সবচেয়ে বড় দোষ, আর সেটা হলো ও আপনার সন্তান। আর আমি আমার নিজের চাচুর খুনি সন্তানকে কেন নিজের পেটে ধারণ করব? ঠিক কোন দুঃখে আমি আপনার মতো এক অমানুষ জানোয়ারের বাচ্চাকে এই পৃথিবীতে জন্ম দিতে যাব? নাজা ছুড়ে দেওয়া প্রতিটা শব্দ বন্দুকের মতো বের হয় এক একটা জ্বলন্ত বুলেট, আর সেই বুলেট তৌসিরের বুক চিরে এপাশ ওপাশ করে বেরিয়ে যায়। প্রতিটা বিষাক্ত শব্দের সাথে বুকের ভেতরে এক টুকরো করে তাজা মাংস নির্মমভাবে ছিঁড়ে পড়ে যায় যেন। তাও তৌসির হাল ছাড়ে না, সবটুকু শক্তি জড়ো করে শেষ একটা চেষ্টা করে বলে, এই সন্তান তো তোর শরীরের অংশ। নিজের নারী ছেঁড়া সন্তানকে নিয়ে এমন ভয়ঙ্কর কথা বলতে তোর কলিজায় একটু লাগে না? না, একটু লাগে না। আমার কলিজা তো আপনি বহু আগে আগুনে পুড়িয়ে ছাই করে দিয়েছেন, তাহলে নতুন করে আর লাগবে কিভাবে? এই সন্তান আমার জীবনের সবচেয়ে বড় ভুল ফসল। আজ এই সন্তান আমার কোনো শখের নয়, কোনো পবিত্র ভালোবাসার নয়, বরং সে হলো আমার তীব্র ঘৃণার এক জীবন্ত প্রতীক। তৌসিরের বুকটি এবার সত্যি সত্যি মরমর করে ভেঙে পড়ে, যেন সেই অস্তিত্ব ভাঙার শব্দ সে নিজের কানে শুনতে পায়। বুকের ঠিক ভেতরে একেবারে গভীরে একটা দামি কাচের জিনিস ধীরে ধীরে চৌচির হয়ে ভেঙে পড়ার মতোই শব্দ। সে ভয়ঙ্কর তৌসি শতদ্বীপ অবলীলায় খুন করতে পেরেছে। তার নিষ্ঠুর হাত একটু কাঁপেনি জেলজন্ত তৌসিরের কলিজা টেনে ছিঁড়ে আনতে। তার পাষাণ রহু একবারও কাঁপেনি লাশের স্তূপ আর রক্তের নদী বইয়ে দিতে। সেই তৌসিরাজ নিজের মাত্র 3 সপ্তাহের এক বোনের জন্য কুকুরের মতো কাতরাচ্ছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে বুকের ভেতরে। একেবারে নিঃশব্দে দুহাতে পেতে প্রাণের ভিক্ষা চাইছে নাজার কাছে। সে হাত একদিকে শুধু অসংখ্য মানুষের মৃত্যু লেখা ছিল, আর সেই অভিশপ্ত হাত আজ এক ফোঁটা নতুন প্রাণের জন্য কেঁপে কেঁপে সামনের দিকে এগিয়ে আসছে। তৌসিরের বুক চিরে এক তপ্ত শ্বাস ছাড়ে। তার সেই বিশ্বাস মিশে আছে পৃথিবীর সমস্ত গ্লানিময় পরাজয়, সমস্ত করুণ আকুতি, আর সমস্ত আশা ভাঙানোর শব্দ। এই কণ্ঠটা আর কোনোভাবে সংযত থাকে না, পুরোপুরি কেঁপে ওঠে। আমার সন্তানের জানটা শুধু আমায় ভিক্ষা দে, তোর কাছে আর কোনো কিছু চাওয়ার নাই। নাজা আবারও সেই তাচ্ছিল্য ভরা হাসি হাসে, খুব ধারালো আর নিষ্ঠুর এক হাসি, ঠোঁটের কোণে সামান্য বেঁকে যাওয়া এক বাঁকা হাসি। সে হাসিতে কোনো মানবীয় উষ্ণতা নেই। সে বলে ওঠে, এই সন্তানের জন্ম আমি কোনোদিনও দেব না তৌসি শিকদার। কথাটুকু সবলীলায় বলে নাজা আবারও ধীরে ধীরে বিছানায় শুয়ে পড়ে, নিজের মুখ ঘুরিয়ে দেয় দেওয়ালের দিকে। তৌসির বেশ কিছুক্ষণ পাথরের মূর্তির মতো স্থির হয়ে থাকে।
নিজের হাতে ধরা মলমের কোটাটা অত্যন্ত ধীরে ধীরে বিছানার উপর নামিয়ে রাখে সে। অতঃপর ধীরে ধীরে নিচের জায়গায় ফিরে গিয়ে আবছানো গা এলিয়ে দেয়। বুকের ওপর নিজের একটা হাত শক্ত করে চেপে রাখে। তার মনে হয় ভেতরে সেই দাও দাও ক্ষতটা চেপে ধরলে রক্তক্ষরণ হয়তো একটু কম হবে। ঠিক গতকাল রাতেও, হ্যাঁ ঠিক এই সময়টাই সে নাজার নরম বুকে মুখ গুজে শুয়েছিল, কত রকমের দুষ্টুমি করেছিল, মিঠা খুনসুটিতে মেতে উঠেছিল দুজন। নাজা খিলখিল করে হাসতে হাসতে অতি আদরে চুলে হাত কেটে দিয়েছিল। আর আজ মাত্র 24 ঘন্টা নির্মম ব্যবধানে তাদের দুজনের মাঝে গড়ে উঠেছে হাজারো আলোকবর্ষের এক বিস্তার দূরত্ব। বিছানার ঠিক মাঝে রাখা হয়েছে কোলবালিশ। এখন এক ভয়ঙ্কর উত্তাল সমুদ্র। সে সমুদ্রের সাঁতার পেরিয়ে ওপাশে যাওয়ার সাধ্য কারো নেই। এই সমুদ্রের কোনো ঢেউ নেই, নেই কোনো শব্দ, নেই কোনো কূল বা কিনারা। আছে শুধু একঘেয়ে অন্ধকার গহ্বর। তৌসির জ্যান্ত লাশের মতো বিছানায় শুয়ে, তার চোখ দুটো খোলা, কিন্তু সেই দৃশ্য কোনোদিন নির্দিষ্ট গন্তব্যে নেই। বুকের ভেতরে শূন্যতা খাকা করছে। মনে হচ্ছে কেউ গোটা একটা সাহারা মরুভূমি এনে বসিয়ে দিয়েছে সেখানে। সেখানে এক বিন্দু জলের কোনো সামান্য হাওয়ার অস্তিত্ব মৃত মনে হচ্ছে। সে বুঝি এই পৃথিবীতে সবচেয়ে হতভাগা, সবচেয়ে নিঃস্ব মানুষ, যার আপন বলতে এই দুনিয়াতে আর কেউ নেই, থেকেও নেই কেউ। ঠিক পাশে শুয়ে থাকা তার সবচেয়ে প্রিয় নারী, তার নিজের রক্তের সন্তান তিলে তিলে বেড়ে উঠছে যার গর্ভে, অথচ তাদের দুজনের মাঝখানে এখন এই এক দূরত্ব যা পৃথিবীর সমস্ত কঠিন দূরত্বে অনায়াসে হার মানিয়ে দিতে বাধ্য। হাত বাড়ালে যাকে ছোঁয়া যাচ্ছে, অথচ কোটি কোটি জন্ম কেটে গেল যার মনের কাছে আর কোনোদিনও পৌঁছানো যাবে না। দলঘড়ির কাঁটা এখন রাত ঠিক 4টের ঘর ছুঁই ছুঁই। নিঝুম রাত, চারপাশের পৃথিবীটা নিস্তব্ধতায় ডুবে আছে। নিরেট এক নীরবতা যা কান পাতলেই বুকের ভেতরে এক ধরনের হাহাকার তৈরি করবে। মনে হয় গোটা জগৎ হঠাৎ করে একসঙ্গে নিঃশ্বাস নিতে ভুলে গেছে। বিছানায় আধশোয়া হয়ে বসে আছে নাজা। ওর চোখ দুটো একদম শূন্য, টকটকে লাল, আবার ফুটে ওঠা। সারা রাত এক ফোঁটা ঘুমায়নি ওর ক্লান্ত চোখ দুটো। বুকের ভেতরে তীব্র যন্ত্রণা এমন দুমড়ি মুচড়ে যাচ্ছে, ঠিক অদূরে কোনো পিশাচ নিজের রুক্ষ মুঠে আর বুকটা হৃদয়ে চেপে নিংড়ে নিচ্ছে একটু একটু করে, ধীরে ধীরে, অথচ কি ভয়ঙ্কর নির্মমভাবে। ক্লান্তিতে চোখ দুটো বন্ধ করতে বিভৎস দৃশ্য চোখের সামনে আবারও জীবন্ত হয়ে ওঠে। স্পষ্ট ভেসে ওঠে মাস্টার চাচুর গলাকাটা রক্তমাখা সেই উঠোন জুড়ে রক্তের লালচে স্রোত, আর তৃষ্ণার্ত কোনো বন্য জীবের মধ্যে রক্ত চুষে নিচ্ছে সব মাটি। নিথর রক্তাক্ত দেহটা পড়ে আছে একপাশে। নাচার বুকের ভেতরটা কষ্টে চৌচির হয়ে যাচ্ছে। গলা ঠেলে বারবার বেরিয়ে আসতে চাইছে এক গগনবিদারী চিৎকার। ফুপিয়ে কেঁদে ওঠে তীব্র এক আকাঙ্ক্ষায়, অথচ কোনোভাবেই পারছে না সে। জমাট বাঁধা কান্নাগুলো ঠিক গলার কাছে এসে ভারী পাথরের মতো আটকে যাচ্ছে। নিচে নামতেই চাচ্ছে না। আবারও ঠোঁট গলে বেরিয়ে আসছে শুধু ভেতরে ধিক ধিক করে পোড়া ছায়ের অস্তিত্ব। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে নাজার। শরীরটা ধীরে ধীরে উঠে বসে সে। বিছানার চাদরে হাত নিয়ে আঙুলে শক্ত করে আঁকড়ে ধরে কিছু পাথরের মতো স্থির। বুঝি নিজেকে একটু গুটিয়ে নিচ্ছে ভয়ঙ্কর এক নির্বিকার সিদ্ধান্তের জন্য। এরপর নিঃশব্দে পায়ে নেমে আসে সে ঠান্ডা মেঝেতে। ধীর পায়ে সে এগিয়ে যায় খাটের পাশে পুরনো কাঠের ড্রয়ারটার দিকে। থরথর করে কাঁপতে থাকা হাতে টান দেন হাতলে। ড্রয়ারটার ভেতরে হাত ঢুকিয়ে দেয় নাজা। ওর চিকন আঙ্গুলে অন্ধকার হাত ধরে এদিক থেকে ওদিক। তার হাতে ঠেকে তীব্র এক ধারালো ধাতব বস্তু। তা হলো চকচকে একটা ছুরি। শক্ত মুঠোয় ছুরিটা বের করে আনে সে। পলকহীন স্থির দৃষ্টি নাজা তাকিয়ে থাকে ছুরির দিকে। অনেকক্ষণ সময় কেটে যায়। ঠোঁটের কোণে এক যন্ত্রণাময় হাসি ফুটিয়ে ওঠে ওর। এমন এক করুণ হাসি যাতে বিন্দুমাত্র আনন্দ নেই, আছে শুধু ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়া এক বিষাক্ত মানুষের শেষ আত্মসমর্পণ। শুধু ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে সে তাকায় নিজের বিছানার দিকে। বিছানায় গমের ঘুমে আচ্ছন্ন হয়ে আছে তৌসির। ওর মুখটা কি ভীষণ শান্ত, বুকটা নির্মমভাবে উঠানামা করছে। ঠোঁটের কোণে কেমন এক চিলতে প্রশান্তি লেপ্টে আছে। দেখে মনে হয় পৃথিবীর কোনো পাপ কোনোদিন তাকে স্পর্শ করতে পারেনি। ডান হাতের মুঠোয় ছুরিটারও শক্ত করে চেপে ধরে নাজা। প্রচণ্ড চাপে আঙ্গুলের
ঘাটগুলো রক্তশূন্য হয়ে ফ্যাকাশে হয়েছে। তারপর ধীর পদক্ষেপে সে এগিয়ে যেতে থাকে বিছানার দিকে। বিছানার ঠিক পাশটাতে এসে থমকে দাঁড়ায়, কাঁপতে থাকা কণ্ঠে ফিসফিস করে ওঠে, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, এই দহে আমি আর স্বাভাবিকভাবে বাঁচতে পারবো না। তার আগে আমার মৃত্যুর কারণ কে আমি মারবো, আমার সন্তানের খুনিকে মারবো, তারপর আমি মরবো, তবে আগে আমি আপনাকে মেরে তবেই মরবো তৌসির শিকদার। এই বলতেই আরও এক পা সামনে গই না যা তৌসিরের ঘুমন্ত মুখের ওপরে এক সেকেন্ড অন্য চোখে সরে না ওর। নিজের মনে বিড়বিড় করে যন্ত্রণা জর্জ কণ্ঠে সে বলে, ভালোবাসা যে কখনো কখনো হত্যার চেয়েও রক্তাক্ত হয় তা আজ বুঝলাম। কথাটুকু বলে সে থেমে যায়, দৃষ্টি নিবদ্ধ তৌসিরের ঘুমন্ত মুখের ওপর। নাজা আহত কণ্ঠে থেকে ঝরে পড়ে একরাশ তিক্ত শব্দমালা, আপনার সাথে সংসারের স্বপ্ন দেখেছিলাম, কিন্তু আজ গর্ব আমার কবর। আপনার বুকে আশ্রয় খুঁজেছিলাম, সেই বুকে আঁকবো ক্ষত। কথা ছিল আমাদের মিলনের, অথচ আজ হবে বিসর্জন। আপনার বুকে মাথা রাখার কথা ছিল, তবে আজ রাখবো ছুরি। উচ্চারিত প্রতিটা শব্দ ঠিক এক ফোঁটা তপ্ত রক্ত, কিন্তু এর ঠোঁট বেয়ে গড়িয়ে পড়ছে না, বুকের ভেতরে ক্ষত হয়ে চুয়ে চুয়ে পড়ছে। কথাগুলো বলতে বলতেই খুব সাবধানে তৌসিরের ঠিক পাশে এসে বসে নাজা। হাতের ধারালো ছুরিটা আরো শক্ত করে চেপে ধরে, আঙুলের গটে হাতে চেপে ধরে সাদামাটা নিজের ঠোঁট কামড়ে তাতে দাঁত চেপে আবারও বলে ওঠে, ভেবেছিলাম জীবনসঙ্গী, অথচ হয়ে গেলেন জীবনের কলঙ্ক। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই মুহূর্তে নাজার হাত পা একটু কাঁপছে না, বরং নিরেট স্থিরতায় কঠিন হয়ে আছে ওর গোটা শরীর। ঠিক ভেতরে সব উত্তাল ঝড় একেবারে থেমে গিয়ে এখন শুধু এক হিমশীতল শান্ত স্রোত বইছে। এই শান্ত রূপটা বড় বেশি ভয়ঙ্কর, এই শান্ত রূপটা নিশ্চিত মৃত্যুর পূর্ব লক্ষণ। খুব ধীরে ধীরে শূন্য ছুরিটা তুলে ধরে সে ইস্পাতের ফলাটা ধীর হয়ে নেমে আসে তৌসিরের স্পন্দিত বুকের ঠিক ওপরে। ঘুমন্ত তৌসিরের বুকটা কি শান্তভাবে ওঠানামা করছে। শেষবারের মতো একটা নিঃশ্বাস ফেলে দেয় নাজা, তারপর ধীরে ধীরে তৌসিরের বুকে ছুরিটা তাক করে নাজা উচ্চারণ করে, মানুষ ভেবে ভালোবেসেছিলাম, কিন্তু জানোয়ার বলে মনে করছি দেখেই মারতে হচ্ছে। নিচে লেখিকার নোটস, সামনের পর্ব অনেক বড় দুঃখ, সরি সারপ্রাইজ আছে, অপেক্ষা করুন। গত পর্বের মতো রেসপন্স করুন, তাহলে দ্রুত পর্ব 56 আসবে।